15ই জুলাই 2024 দিনটিতে ছিল ঢাকা রাজপথ উত্তাল ছিল। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মানুষ আন্দোলন করছিলেন, বিভিন্ন মিছিল সমাবেশ করছিলেন, ব্লকেট কর্মসূচি অব্যাহত ছিল। তারা যেসব বাংলা ব্লকেট ইত্যাদি কর্মসূচিগুলো অব্যাহত ছিল। বিচ্ছিন্নভাবে ছাত্রলীগের কর্মীরা ঝাঁপিয়ে পড়ছিলেন বিভিন্ন জায়গায় এই ছাত্র জনতার উপরে। তাদেরকে আমরা আমাদের মিডিয়া বেশ অনেকদিন ধরে নাম দিয়ে রাখিছিল এই ছাত্রলীগের সহিংস তাই পারদর্শী কর্মীদেরকে হেলমেট লীগ নামকরণ করা হয়েছিল। তো মিডিয়া তো সবকিছু বলতে পারতো না, তো এর ভেতরেও কিছু কিছু কথা তারা বলেছিল। মিডিয়া বলতে আমি মূলত সোশ্যাল মিডিয়ার কথাই বলছি। কনভেনশনাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়ায় তারা নিউজতে ছাপছিলেন, কিন্তু তাদের এডিটোরিয়াল পেজ বা কোনো ব্যাখ্যামূলক কোনো কিছু বলছিলেন না তখন পর্যন্ত 15ই জুলাই পর্যন্ত 2024। আজকে 1 বছর হলো সেদিনের, মানে যখন রেকর্ড হচ্ছে অনুষ্ঠানটা, 15ই জুলাই 2025। তো বিচ্ছিন্নভাবে হওয়ার পরে এই 15ই জুলাই 2024-এ সম্পূর্ণ সংগঠিতভাবে এই হেলমেট লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মানে লীগ নামের অ্যাসোসিয়েটেড, আওয়ামী লীগের সাথে অ্যাসোসিয়েটেড সব সংগঠনগুলো লাঠি হাতে, অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ছিল। ছাত্ররা মার খাচ্ছিল, নির্মম নির্যাতনের শিকার হচ্ছিল। পুলিশ তো তাদের পেটোয়া বাহিনীর দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। এটা অনেক সময় হয় কি, আমরা যদিও কাগজে কলমে থাকে অবৈধ অর্ডার পুলিশ করতে পারে, ডিফাই করতে পারে, কিন্তু বাস্তবে এমনটি হয় না। পুলিশকে একটা চেইন অফ কমান্ডই সাধারণত আমরা মেনে চলতে দেখেছি। যেই সরকারই থাকুক তাদের হোম মিনিস্টার বা থেকে যেরকম নির্দেশ পাবেন, আইজিদের কাছে যে নির্দেশ পাবেন সেরকমই করতে থাকেন। কিন্তু কিছু আবার অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা তারা বা পুলিশ স্টাফ তারা আওয়ামী লীগের প্রতি তাদের আনুগত্যের পরাকাষ্ঠা দেখাতে গিয়ে তারা ছাত্রলীগ, যুবলীগের থেকে কোনো অংশে কম নৃশংসতা দেখাননি। ওই দিনই শুরু হলো খেলা। বলেছিল ওবায়দুল কাদের খেলা হবে, তো খেলা শুরু হয়ে গেল, মানে ভালোভাবে খেলা শুরু করে দিল। এবং তখনই মানুষের ভিতরে একটা রিয়েলাইজেশন আসলো, এটাকে তো আটকাতে হবে, প্রতিহত করতে হবে। এবং দফা তখনই মূলত মানুষের মনে মনে ছড়িয়ে পড়ে, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। তার আগের দিন আপনারা যেমনটি জানেন যে আমি কে, তুমি কে, রাজাকার এই স্লোগানে প্রকম্পিত হয়েছিল। 1 বছর পরেও আমরা দেখলাম এই স্লোগান, এবং এই স্লোগান নিয়ে কিছু দল বিদ্বেষমূলক উক্তি করেছেন। দুঃখজনক। এটা অন্তর্নিহিত স্পিরিটটা তারা বুঝতে পারেননি বা বুঝেও না বোঝার ভান করছেন। ওবায়দুল কাদেরই মূলত বলেছিলেন যে আমার ছাত্রলীগ যথেষ্ট, এবং তার কথার ইকো করেছিলেন আরো কিছু নেতারা। কিসের জন্য যথেষ্ট? এই আন্দোলনকারীদের দমানোর জন্য যথেষ্ট। স্পষ্ট ইঙ্গিত এটা যে বল প্রয়োগ করেই উনি দমাবেন। হ্যাঁ, যথেষ্ট তাদের কাছে এমন কিছু জিনিস আছে যেটাতে নিরস্ত্র জনতার উপরে প্রয়োগ করলে তারা ভয় পেয়ে যাবেন। এটা আমাদের জাতির সৌভাগ্য যে তারা ভয় পাননি। তো এই কথাগুলো আমি বললাম যে ছাত্রলীগে তো সন্ত্রাসীরা আশ্রয় প্রশ্রয় পেয়েছিল। একটা কথা আমাদের রাজনীতিকবিদরা এবং সমাজের বিভিন্ন বিশ্লেষকরা বলে থাকেন যে সন্ত্রাসীদের কোনো দল হয় না। কথাটা খুব একটা মিনিং ক্যারি করে না। সন্ত্রাসী তারাই যাদেরকে আমরা গুন্ডা মাস্তান এতে বলতাম। এটা একসময় ছিল, পাড়া কেন্দ্রিক ছিল, বা নিজেই তারা গুন্ডামি করে বেড়াতো এবং দলের হায়ারে কাজ করতো। তাদেরকে দল ভাড়া করতো যে তোমরা অমুক মিটিংটা ভেঙে দাও, অমুক সভা পণ্ড করে দাও। সেই আমরা 50-এর দশকে বাদশাহ গুন্ডার নাম শুনেছি, 60-এর দশকে আমরা মজনু গুন্ডার নাম শুনেছি। এবং ছাত্রলীগের তখন তারা বাধ্য হয়েছিল যে NSF-এর গুন্ডামি, পাঁচপাত্র খোকায়দের গুন্ডামি প্রতিহত করার জন্য ছাত্রলীগ তখন দেশের কথা বলতো, জনগণের কথা বলতো। পরে তারা বন্ধ করে দিল বলা, 2008-এর পর থেকে তারা বন্ধ করে দিল বলা। তো তারা মোস্তফা মহসিন মন্টু, সদ্য প্রয়াত, মানে কিছুদিন আগে মারা গেছেন উনি, এখনও বেঁচে আছেন, কিংবদন্তি মুক্তিযোদ্ধা কামরুল খসরু, উনি সিনেমা অভিনয় করেছিলেন। ওনারা এক ধরনের আদর্শভিত্তিক মারামারি করত, বাধ্য হয়ে। আপনি তো যীশু খ্রিস্টের নীতি অবলম্বন করে এক গালে থাপ্পড় খেলে আরেক গাল পেতে দিতে পারেন না। রাজনীতিতে মারামারি হয়, এসব দেশে মারামারি হয়ে আসছে। মারামারির জন্য ডেডিকেটেড
সাধারণ কর্মী ছাড়াও কিছু ডেডিকেটেড কর্মী ছিল। আমরা 90-এর দশকে যখন ছাত্র ছিলাম ইউনিভার্সিটিতে, ইভেন 80-85 পর থেকে তো আমরা স্কুল ছাত্র থাকলেও ইউনিভার্সিটির খোঁজ খবর রাখতাম, কলেজে ওঠার পর তো খুব ভালোভাবেই রাখতাম। তো তখন আমরা এবং পেপারে আমরা পেতাম যে আর্মড ক্যাডার বলে একটা শব্দ চালু ছিল দলের, বিভিন্ন দলগুলোতে সশস্ত্র একটা উইং থাকতো। তারা নতুন বাংলা ছাত্র সমাজ বলে এরশাদের একটা গুন্ডা বাহিনী ছিল, এবং এরশাদের বিভিন্ন গুন্ডাদের সাথে বা এরশাদের জাতীয় পার্টির বিভিন্ন উগ্র জাতীয়তাবাদী সমর্থকদের সাথে প্রতিরোধ করার জন্য তাদেরকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এটা করতে হয়েছিল। এটা পরে একজন বিএনপির একজন, পরবর্তীতে উনি বিএনপি ছেড়ে দেন, ব্যারিস্টার নাজমুল হুদা, উনি বলেছিলেন আমরা ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিই। তো ওই জন্য আমরা প্রত্যক্ষদর্শী ইউনিভার্সিটিতে আমরা দেখেছি, শুধু ঢাকা ইউনিভার্সিটি না, বিভিন্ন জায়গায় ছিল। এবং স্টুডেন্ট যখন আপনি জানেন যে এরকম একটা বড় হরমোন যখন তুঙ্গে থাকে, টেস্টোস্টেরন বা হরমোন, তখন মারামারি টারামারি এগুলো হাজার হাজার বিরোধী পক্ষের ভিতরে হয়। এবং এরশাদ পতনের পরেও ছাত্রদল, ছাত্রলীগ, জাসদ, এদের ভেতরে মারামারি খুব নিত্যকার ব্যাপার ছিল এবং প্রচুর গোলাগুলি বর্ষণ হতো। কিন্তু এটা ঠিক ওভাবে চাঁদাবাজি, গুন্ডামি, বিভিন্ন ব্যবসায়ীর থেকে ফুটপাত থেকে চাঁদা তোলা, এগুলোতে ছাত্রদল, ছাত্রলীগেরা ওরকমভাবে ছিল না, একেবারে ছিল না এটা বলা যাবে না, ছিল না। তো সেটাই বলছি, সন্ত্রাসীদের দল থাকে। এবং বর্তমান বাস্তবতায় এটাই যে কোনো গুন্ডা, মাস্তান, সন্ত্রাসী, এদেরকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এরা টিকতে পারে না। আবার রাজনীতিবিদদেরও এদের দরকার হয় তাদের মাসল পাওয়ার শো করার জন্য, তাদের পেশি শক্তির প্রদর্শনীর জন্য এবং প্রয়োগের জন্য। সো এটা একটা একটা কমপ্লিমেন্টারি রিলেশনশিপ, তারা একে অপরকে কমপ্লিমেন্ট করেন, যে আমি তোমাদেরকে আশ্রয় দিচ্ছি, আমি থানা, পুলিশ ইত্যাদি আমি দেখব, দল বলে। আর যারা সন্ত্রাসী তারা বলেন যে আমরা তো ঠিক আছে, আমরা দলের এভাবে সেবা করব, প্রতিপক্ষকে আঘাত করব, এভাবে আমাদের চলতে থাকবে। তো পুরো 36শে জুলাই জুড়ে আমরা দেখি যে যেসব সন্ত্রাসীরা ছাত্রলীগ, একটা কথা বলা হতো যে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী, তারা ছাত্রলীগ করত এই সন্ত্রাসীরা, এবং তারাই মূলত প্রাধান্য পেয়েছে। যার হাতে যত বেশি গুন্ডা সে তত বড় ছাত্রনেতা। দুঃখজনক হলেও সত্য, এটাই সত্য কথা। তো এই সন্ত্রাসীদের দল নেই, এটা বেশ, এটা এখন আর কোন এটা ফালতু কথা। আসলে এখানে সন্ত্রাসীদের অবশ্যই দল আছে, এবং এখন যেহেতু আওয়ামী লীগ সিনে নাই, পট পরিবর্তনের পরে আওয়ামী লীগ ওভাবে সিনে নাই, তারা কিছু অন্তর্ঘাতমূলক কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছে, কারণ তাদের এতই চিহ্নিত যে অন্য কোনো দলে আশ্রয় পাবেন না, তারা পাচ্ছেও না। কিন্তু আবার কেউ কেউ ঢুকে যাচ্ছে বিভিন্ন দলে, সর্ববৃহৎ দলে অনেকে ঢুকে গেছে সন্ত্রাসী। এত যে চাঁদাবাজি হচ্ছে, এগুলো কিন্তু বিএনপির নাম সব ক্ষেত্রে না, বিএনপি চাঁদাবাজি করছে না এরকম কোনো কথা আমি বলছি না, কিন্তু বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি চলছে। এটা বাস্তবতা স্বীকার করে নেওয়া ভালো, এটা বিএনপির জন্য ভালো। ওনারা কোনো একটা ঘটনা ঘটলে, বিএনপির কেউ এখানে ধরা পড়লে তারা বারবারই বলেন আমরা তো বহিষ্কার করেছি, এরকম বহিষ্কারের কাজে তো হয় না, আসলে হয়নি। আমরা বলেছিলাম যে তারেক রহমানের সাথে একটা ডিরেক্ট আমরা যদি লিঙ্কেজ তৈরি করতে পারে জনগণের সাথে, এবং পার্টির ভিতরে একটা স্ক্রুটিনির সিস্টেম থাকে, তাহলে হয়তো এই চাঁদাবাজি, দলবাজি থাকে। তারা বারবার ডিফেন্সিভে চলে যাচ্ছেন যে অমুকটা হলো না কেন, আমাদের মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে এত কথাবার্তা হলো, অথচ খুলনায় হত্যা নিয়ে কোনো কথা হলো না। যেখানে ছাত্র দল বা বিএনপি ইনভলভ থাকবে, সেটা নিয়ে বেশি আলোচনা হবেই, এটাই স্বাভাবিক। এরা সবচেয়ে বড় দল, এবং সবাই বলতে অধিকাংশ জনগণই মনে করছেন যে এরাই জনগণ, অবজারভার্স, পলিটিশিয়ান, বিএনপি নিজেও এটা জানে যে ভবিষ্যতে যে ইলেকশন সামনের বছরের সামনের দিকে হতে যাচ্ছে, সেটাতে বিএনপি কোনো রকম বিরাট মাপের কোনো কিছু না ঘটলে, অঘটন না ঘটলে, বিএনপি ক্ষমতায় আসীন হবে এবং তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী হতে চলেছেন। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক বুদ্ধিতে তাই বলে।
আবার এটাও বলে রাখা দরকার যে মানে কিছু অ্যাক্টস অফ গড থাকে যে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু আমরা এরকম পরিবর্তনের তেমন আলামত দেখছি না, তেমন কিছু দেখছি না। যে এখানেও আরো বলি যে সেরকম সলিড প্রমাণ না থাকলেও এনসিপির বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে, বল প্রয়োগের অভিযোগ না থাকলেও এক ধরনের প্রেশার ট্যাকটিক্স তারা ইউজ করেছেন বলে অভিযোগ রয়েছে, জামাতের বিরুদ্ধেও রয়েছে। তো কেউ যে একেবারে ধোয়া তুলসী পাতা এখানে কেউই না, কিন্তু বিএনপি যেহেতু সর্ববৃহৎ দল এবং ভবিষ্যতে ক্ষমতায় আসীন হওয়ার দল, বিএনপিকে দায়টা বেশি। সরকারের কথাও বলবো যে সরকার এই দলভুক্ত সন্ত্রাসীদেরকে, এই দলীয় সন্ত্রাসীদেরকে দমনে যথেষ্ট দক্ষতা দেখাতে পারেননি। তাদের লিমিটেশনের কথা আমরা স্বীকার করে নিয়েও বলতে হচ্ছে যে আমাদের হোম মিনিস্টার ওরকম দেখাতে পারেননি এখনো। অপারেশন ডেভিল হান্ট হলো, কি দেখলাম আমরা, ধরা পড়লো কিছু সন্ত্রাসী, কিন্তু তারপরে মানে কোনো রকম রিয়েল চেক তো আসলো না। এখন আমরা শুনছি কম্বিং অপারেশনের কথা, চিরুনি অভিযান। তো একজন, আমি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করছিলাম, ফেসবুক স্ক্রল করতে করতে একজন লিখেছিলেন, সাংবাদিক, আমাদের একজন শ্রদ্ধেয় সাংবাদিক লিখেছিলেন যে চিরুনি দিত শুধু খুশকি আর উকুনি ওঠে, আমরা এরকম দেখি। তো যাই হোক, এটা উনি ইয়ে করে বলেছেন, বাঙালির একটা বৈশিষ্ট্য হলো, বাংলাদেশের লোকের একটা বৈশিষ্ট্য হলো চরম বিপর্যয়ের মুখে ওনাদের এক ধরনের সেন্স অফ হিউমার থাকে না, এটা টিপিক্যাল বাংলাদেশি সেন্স অফ হিউমার। ওনারা কিছুটা হাসতে পারেন, চরম খুবই বিপর্যয়ের ভিতরেও তাদের হাসার একটা দিয়ে তারা একটা কোপিং মেকানিজম থাকে। তো দলগুলো নিজেদেরকে আমরা চাই যে দলগুলো নিজেদের ভেতরে যেসব সংস্কৃত মানে সন্ত্রাসী রয়েছে, আছে, প্রত্যেকটা দলই আছে, বিশেষ করে পুরনো দলগুলোতে তো অবশ্যই আছে, তারা নিজেরাই এক চিরুনি অভিযান চালাক, চিরুনি অভিযান চালিয়ে তাদেরকে আইডেন্টিফাই করে পুলিশে হ্যান্ড ওভার করুক, তারাও আর একটু প্রোঅ্যাক্টিভ হোক। যেহেতু সাফল্য সরকারের বারবার সমালোচনা করা হচ্ছে, আমাদের নাগরিক হিসেবেও মানে রাজনীতিবিদদের নাগরিক দায়িত্ব আছে, তারা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, তারাও করুক। আমি আজকেও একজনের কাছে শুনলাম, এক বিশিষ্ট ব্যবসায়ীর কাছে, যে বিএনপির নামধারী হতে পারে, বিএনপি নামধারী হতে পারে, বিএনপির নাম করে যে চাঁদা চাওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগ আমলের থেকে বেশি চাঁদা চাওয়া হচ্ছে, এবং না চাঁদা দিলে ভয়ঙ্কর পরিণামের ভয় দেখানো হচ্ছে। এটা তো আসলে ইয়ে করা উচিত, এটা তো আর এভাবে চললে তো যে নতুন সরকার আসবে তার জন্য এটা খুবই বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হতে যাবে। আমরা চাই না ছাত্রদল, ছাত্র শিবির, এরা এনসিপি, এরা আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের ভার্সন হয়ে উঠুক, নতুন ভার্সন হয়ে উঠুক। আরও একটা জিনিস তাদের খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থাতেই পতিত স্বৈরাচারের যেসব সন্ত্রাসী ছিল তাদের দলের, হ্যাঁ, তাদের ভিতরে আবার এমপি মন্ত্রী এরাও সন্ত্রাসী ছিল। এক প্রাক্তন এমপি আমাকে খুব গর্ব করে বললেন, আমি তো লাঠি হাতে পিটাইছি, বলেছিলেন এক সময়, হ্যাঁ, আন্দোলন চলাকালীনই বলেছিলেন, এবং গর্ব করতেন তারা নাম করত যে অমুক জাহাঙ্গীর ভাই গাজীপুরের, অমুক নুরুল আজিম রনি চিটাগংয়ের, এদেরকে খোলা হাত দিয়ে দেওয়া হোক। খোলা হাত দেওয়া হয়েছিল, কিন্তু তেমন কিছু তারা করতে পারেননি। সম্মিলিত জনগণের প্রতিরোধের মুখে কিছুই টিকতে পারে না, সব শক্তির জনগণের শক্তির সামনে খড়কুটোর মতো উড়ে যায়, এটা আমরা দেখেছিলাম। ইতিহাসের বড় শিক্ষা হলো, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেন না, একটা কথা প্রচলিত আছে, আপনারা শুনেছেন। তো আমরা চাই যে দলগুলো নিজেরাই তাদের ভেতরে ঢুকে যাওয়া সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করুক, অথবা তাদের যেসব সন্ত্রাসী ছিল তাদেরকে বের করে দেওয়া হোক। বিএনপি বহু মানুষকে বহিষ্কার করছে, কিন্তু আসল জায়গায় মনে হয় হাত দিতে পারছে না, অনেকে আবার ঢুকে পড়ছে ভিতরে। এবং আওয়ামী লীগের লোক এখনো ঢুকছে, ছাত্রলীগ, যুবলীগের লোক এখনো ঢুকছে বিএনপিতে, ঢোকার চেষ্টা করছে, বিএনপিতে জায়গা না পেলে জামাত শিবিরে ঢোকার চেষ্টা করছে। তারা মনে করছে নির্বাচনে তো আমাদের লাগবেই, আমাদের মাসল পাওয়ার ছাড়া আবার নির্বাচন হবে নাকি? হ্যাঁ, তারা নির্বাচনটাকেও তারা প্রশ্নবিদ্ধ করবে এসব সন্ত্রাসীরা। এবং আওয়ামী লীগ যেহেতু তাদের টাকা রয়েছে, তারা চেষ্টা করবে, পতিত স্বৈরাচার চেষ্টা করবেই যে আমরা যেসব দলগুলো আছে সেখানে আমাদের নিজেদের লোককে কোনোভাবে
টাকা পয়সার মাধ্যমে হোক, যেভাবেই হোক আমরা ঢোকাই, এবং তারা সন্ত্রাসী কার্যকলাপ করে দেশে একটি অস্থিরতা সৃষ্টি করুক এবং আমরা এটার ফায়দা লুটি, আওয়ামী লীগ পুনর্বাসনে সহায়তা। তো আমার মনে হয় না আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, কিন্তু দেশে তো অরাজক পরিস্থিতি তৈরি করতে তারা পারে। এখনই রাশ টেনে ধরুন। সরকারকেও বলছি, আপনারা শুধু অজুহাত দেন না, আপনারা কিছু অ্যাকশন দেখান, গ্রাউন্ড রিয়ালিটি বোঝার চেষ্টা করুন এবং প্রতিরোধ করুন। সরকার থাকলে প্রিভেন্টিভ মেজার নেওয়া দরকার। অপরাধমুক্ত সমাজ নাই, কিন্তু এইসব দলীয় সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করা খুব কঠিন হওয়া উচিত না। ঢাকা এবং ঢাকার বাইরে সঠিক বিচারের সামনে যখন আমরা তুলব, বিচার হয়নি তা বলছি না আমি, কিন্তু যথেষ্ট কি হয়েছে আপনারা কি মনে করেন? আমার তো মনে হয় না যথেষ্ট হয়েছে। ধন্যবাদ।